আমরা আসলে আলোচনা করি যে আসলে কি কারণে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে এই যে মব জাস্টিস যে বিষয়টি যে মানুষ আসলে কাউকে চোর সন্দেহে কাউকে ডাকাত সন্দেহে বা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে যে আসলে আহ, অন্যায়ভাবে যে আসলে নিজেদের হাতে আসলে আইনটা তুলে নেন এবং গণপিটুনির মতো ঘটনা ঘটে বা দেখা যায় যে আসলে মানুষকে আসলে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, যেটি কিন্তু আইন বহির্ভূত একটি কাজ। তো এই ঘটনাগুলো আসলে আমাদের দেশে কেন ঘটে? এর বেশ কয়েকটি কারণ রয়েছে। একটি হতে পারে যে আইনের শাসনের অভাব। যেমন আপনি যদি আসলে গত ১৬ বছরের বাংলাদেশের প্রেক্ষাপটের কথা চিন্তা করেন, তাহলে এই যে ১৬ বছরে যে আসলে যে দলটি আসলে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারা কিন্তু এই যে আইন বিভাগ যে বিষয়টি ছিল এবং আইন এবং বিচার বিভাগ, এই বিষয়গুলোকে বা এই বিভাগগুলোকে কিন্তু তারা আসলে তাদের নিজেদের রাজনীতির মধ্যে নিয়ে এসেছিলেন। যে কারণে কিন্তু তাদের কারণে কিন্তু আসলে পুলিশ সহ অন্যান্য যে সকল আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, বাহিনীর যারা সদস্য ছিলেন, তারা কিন্তু আসলে বাধ্য হয়ে অনেকে দেখা গিয়েছে যে আসলে এই সরকারের পক্ষে কাজ করতে হয়েছে। যে কারণে অনেক সময় কিন্তু দেখা গিয়েছে যে আসলে প্রকৃত অপরাধী তাকে শাস্তি দেওয়া হয়নি, বা অপরাধী যারা রয়েছে গুরুতর অপরাধ করেও কিন্তু আসলে তারা এই যে আইনের আহ, যে আসলে আইন থেকে আসলে তারা বের হয়ে গিয়েছেন, তাদের কোনো শাস্তি হয়নি। যার ফলে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধারণা জন্ম হয়েছিল বা সৃষ্টি হয়েছিল, যেটা কিন্তু এখনো চলমান রয়েছে, যে বাংলাদেশের মানুষ আসলে মনে করতেন যে বাংলাদেশে সঠিক বিচার হয় না, সঠিক তদন্ত হয় না। যে কারণে কিন্তু কোনো সময় যদি আসলে তারা অপরাধ ঘটতে দেখতেন, বিশেষ করে পাবলিক যে প্লেসগুলো রয়েছে সেই জায়গাগুলোতে, যেমন ধর্ষণ হতে পারে বা চুরি বা ডাকাতি সহ এই ধরনের যে ঘটনাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ নিজের হাতে আইনটাকে তুলে নেয় এবং স্বভাবতই কিন্তু তারা আসলে উত্তেজিত হয়ে গিয়ে কিন্তু এই যে আইন নিজের হাতে তুলে নিয়ে কিন্তু এই যে মব জাস্টিসের মতো এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো কিন্তু তারা আসলে ঘটে থাকে। তাহলে এর কারণ হতে পারে হচ্ছে আইনের শাসনের অভাব, বিচারের প্রতি অনাস্থা এবং যে দুর্বল যে আসলে প্রশাসনিক যে আসলে ব্যবস্থা ছিল, সেটির কারণে কিন্তু হয়ে থাকতো। এবং আহ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এই যে সামাজিক এবং রাজনৈতিক যে উত্তেজনা, এবং কখনো কখনো দেখা যায় যে রাজনৈতিক বৈষম্য বা সামাজিক অস্থিরতা এই মব জাস্টিসকে আসলে উস্কে দেয়। আমরা বিগত বছরে আবারও যদি দেখি যে আসলে কিভাবে আওয়ামী লীগ এবং তার যে অঙ্গ সংগঠনগুলো ছিল বা ছাত্র সংগঠন ছিল, যেটি বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ, তারা যেটি কাজটি করেছে আসলে যখন আহ, অন্য হচ্ছে মতামতের বিশ্বাসী মানুষজন বা অন্য যারা বিরোধী দলে যারা আসলে রাজনীতি করতেন, তাদেরকে কিন্তু আসলে বিভিন্নভাবে আসলে ট্যাগিং করে ট্যাগ দিয়ে আসলে, ঠিক আছে, জামাত, শিবির বা এই ধরনের বিভিন্ন ট্যাগ দিয়ে বা বিভিন্ন কারণে কিন্তু তাদের উপরে হচ্ছে এই যে মব ভায়োলেন্স যেটাকে বলে আসলে, এই জিনিসগুলো কিন্তু তারা ঘটাতেন। এর একটা উদাহরণ হতে পারে যে 2012 সালে আমরা যদি আসলে দেখি যে 9 ডিসেম্বর বিএনপি এবং 14 দলীয় যে জোট, সেই জোটের নেতৃত্বে ঢাকায় একটি রোড ব্লক কর্মসূচি পালন করা হয়েছিল। এবং এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বিরোধী দলের প্রতিবাদ, সরকারের বিরুদ্ধে তাদের অসন্তোষ এবং রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের প্রতি বিরোধিতা করার উদ্দেশ্য। তো এই যে যখন আসলে বিরোধী দল সরকারের কোনো একটা কর্মকাণ্ডে প্রতিবাদ জানিয়েছে, তখন যে সরকারি দল আওয়ামী লীগ তারা কি করেছে, তাদের যে ছাত্রলীগ তাদের যে ছাত্র সংগঠন বা যুবকদের যে সংগঠন যুবলীগ এবং ছাত্রলীগ, তাদেরকে উস্কে দিয়ে আসলে মাঠে নামিয়ে দেয়। এবং যার ফলস্বরূপ আমরা আসলে দেখতে পাই যে সেখানে শুধুমাত্র যে বিএনপি বা যে তাদের যে জোট দলীয় যারা সদস্য ছিলেন শুধুমাত্র তারাই নয়, সেখানে কিন্তু একটি সহিংসতার কিন্তু একটি ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাই যে আসলে বিশ্বজিৎ দি নামক একজন হিন্দু ছাত্র, তিনি তাকে কিন্তু আসলে নির্মম ভাবে আসলে কুপিয়ে কিন্তু আসলে হত্যা করা হয়েছিল নিমতলী এলাকায়। তো এবং সেই জায়গায় কি উদ্দেশ্য ছিল, সেই জায়গায় ছাত্রলীগ কিন্তু এই যে বিশ্বজিৎ দে, তিনি কিন্তু আসলে ছিলেন হিন্দু সম্প্রদায়ের একজন শিক্ষার্থী। এবং আমরা আমরা সাধারণভাবে যেটা জানি যে আসলে ছাত্র শিবির আহ, যারা আসলে করেন তারা ইসলাম ধর্মের হয়ে থাকে। তো এই যে বিশ্বজিৎ দে, তাকে কিন্তু শিবির ট্যাগ দিয়ে কিন্তু তাকে আসলে কুপিয়ে আসলে ছাত্রলীগের যারা কর্মী ছিল তারা কিন্তু হত্যা করেছিল। এবং শিবির এবং হচ্ছে এই যে বিশ্বজিৎ দে, তিনি কিন্তু আসলে বারবারই বলছিলেন যে আমি শিবির নই, আমি শিবির নই, আমি প্যান্ট খুলে দেখাই, আপনারা চাইলে দেখতে পারেন। তারপরেও কিন্তু তাকে এই যে মব ভায়োলেন্স, এই মব ভায়োলেন্সের কারণে কিন্তু তাকে আসলে হত্যা করা হলো। এরপরে আরো বেশ কয়েকটা বিষয় রয়েছে, যেমন
আমরা যদি আসলে দেখি যে বিভিন্ন সময়ে আমাদের দেশে আসলে গুজব এবং যে সঠিক যে তথ্য, সে তথ্য না ছড়িয়ে আসলে মানুষ ভুল তথ্য ছড়িয়ে থাকে। এবং এই আপনি যদি আসলে 5 আগস্টের পরবর্তী সময়ে যদি দেখেন, আসলে এই বর্তমান সময়ের কথা বলছি, আপনি দেখবেন যে আসলে নতুন একটি দল আসলে তৈরি হয়েছে, যাদেরকে মানুষ গুজব লীগ বলছেন। এবং তারা কিন্তু বর্তমান যারা আসলে যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, বা যারা আসলে এই যে সমন্বয়ক যারা রয়েছেন, বা বাংলাদেশের সার্বিক বা বর্তমান যে বিষয়গুলো রয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু আসলে গুজব ছড়াচ্ছেন। এবং এই এই যে গুজব ছড়াচ্ছেন, এই গুজবটা কিন্তু শুধুমাত্র যে এখনই ছড়াচ্ছেন তা না, গত আম, সময়ে যারা আসলে ক্ষমতায় ছিলেন সেই সময়ে কিন্তু আমরা আসলে দেখেছি যে আসলে বিভিন্নভাবে আসলে মানুষ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু এই গুজবটা অধিকারে হতো। এবং 2011 সালের 17ই জুলাই সেদিনও কিন্তু আসলে এরকম একটি ঘটনা ঘটেছিল। সেদিন শবে বরাতের রাত ছিল, এবং সাভারের আমিনবাজার এলাকায় কিছু শিক্ষার্থী তারা আসলে সেখানে আহ, কোনো একটি কাজে গিয়েছিলেন, বা অনেকে বলেছেন যে তারা আসলে ঘুরতে গিয়েছিলেন। তো সেখানে 6 জন শিক্ষার্থীকে জনগণ গণপিটুনি দিয়ে হত্যা করেছিলেন। এবং যা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি বিতর্কিত এবং একটি খুবই দুঃখজনক একটা ঘটনা। এবং এই যে ঘটনা, এই ঘটনার পিছিয়ে কিন্তু একটি ভুল ধারণা ছিল। এবং এই ভুল ধারণাটা কি আসলে কি ছিল, যে যারা আসলে সেই সাভার আমিনবাজারের যারা আসলে জনগণ যারা ছিলেন, তারা ভেবেছিলেন যে এই শিক্ষার্থী যারা ছিল তারা হচ্ছে ডাকাতি করতে এসেছে। এবং এই যে গুজব, এই গুজবটা কিন্তু মুহূর্তের মধ্যে আসলে সেই জায়গাটায় ছড়িয়ে গিয়েছিল। এবং পরবর্তীতে কিন্তু যারা মানে যে শিক্ষার্থী যারা ছিলেন, তারা কিন্তু বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তাদেরকে কিন্তু কোনো কথা বলার তারা কোনো সুযোগই পাননি। তাদের উপরে কিন্তু অতর্কিতভাবে আসলে জনগণ যারা ছিলেন, এই যে ভুল তথ্য বা গুজবের উপর নির্ভর করে তারা এসে কিন্তু হামলা চালায়। এবং তাদেরকে কিন্তু আসলে নির্মমভাবে কিন্তু আসলে হত্যা করা হয়। এবং তদন্তে কিন্তু পরবর্তীতে জানা যায় যে তারা আসলে সেখানে কোনো ধরনের ডাকাতির উদ্দেশ্যে কিন্তু গিয়েছিলেন না, তারা সাধারণ শিক্ষার্থী ছিল। এবং তারা হচ্ছে সেখানে কেউ কেউ বলছেন যে তারা আসলে টিউশনি পড়ানোর জন্য সেখানে গিয়েছিলেন। আবার কেউ কেউ বলেছে যে আসলে তারা সেই জায়গাটা আসলে ঘুরতে গিয়েছিলেন। অর্থাৎ তারা কিন্তু ডাকাতি বা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তারা যুক্ত ছিলেন না। শুধুমাত্র এই যে গুজবের কারণে 6 জন শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে জনগণ হত্যা করলো। এই যে মব জাস্টিসের যে একটা বিষয়, যে ডাকাচ্ছে এই জন্য আপনার উপর কিন্তু এই অধিকারটা নেই যে কেউ একজন ডাকাত হলে আপনি আসলে তাকে পিটিয়ে তাকে হত্যা করবেন। আপনি চাইলে তাদেরকে ধরে বা সেই শিক্ষার্থীদেরকে ধরে কিন্তু চাইলে পুলিশের কাছে দিয়ে দেওয়া যেত, এবং তদন্ত হতো, তদন্ত সাপেক্ষে কিন্তু বের হয়ে আসতো যে আসলে তারা ডাকাতি করেছে কিনা। কিন্তু এই যে শুধুমাত্র একটা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে 6 জন শিক্ষার্থীকে এরকম নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাঙ্গনে যে পরিস্থিতি, বিশ্ববিদ্যালয়গুলোতেও মব জাস্টিসের বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এবং সেখানে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা, ছাত্র রাজনীতির অপব্যবহার, এবং বিশেষ করে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি রয়েছে, এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। আমরা যদি আসলে দেখি যে আবরার ফাহাদ, যিনি বুয়েটের একজন শিক্ষার্থী ছিলেন, তিনি ফেসবুকে তার বিভিন্ন ধরনের মতামত তিনি শেয়ার করতেন, বা সেই জায়গাটায় বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে নিজের দেশকে নিয়ে আসলে নিজের দেশের জন্য কোনটি ভালো হবে, তিনি সেই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত দিতেন, যেটি কিন্তু আসলে যে সরকারি দল ছিল তৎকালীন আওয়ামী লীগ, তাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে এটি তাদের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস দিয়েছেন, বা ভারত, বিশেষ করে সেখানে ভারতের প্রসঙ্গ এসেছিল যে আসলে ভারত বিরোধী বা ভারতের সম্পর্কে বিভিন্ন মন্তব্য করেছেন। এবং এই বিষয়গুলোর কারণে কিন্তু আবরার ফাহাদের মতো একজন ভালো এবং একজন মেধাবী শিক্ষার্থী, যাকে কিন্তু আসলে শিবির সন্দেহে 2019 সালের 6 অক্টোবর বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের যারা আসলে সন্ত্রাসী ছিলেন, এই সংগঠনের বর্তমানে যারা আসলে নিষিদ্ধ সংগঠন, তারা কিন্তু আসলে এই যে শিবির সন্দেহে পিটিয়ে সারা রাত ধরে নির্যাতন করে কিন্তু আসলে হত্যা করে। অর্থাৎ এই যে মব জাস্টিস, এই মব জাস্টিসের কারণে কিন্তু বাংলাদেশের আপনি রাস্তাঘাট বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, কোনো জায়গায় কিন্তু আসলে নিরাপদ না। আসলে যখন মানুষ নিজের হাতে কোনো একটা অধিকার তুলে নিচ্ছে, যে কোনো একজন ব্যক্তি অপরাধী, এবং আপনি মনে করছেন যে আপনি এখন আপনার কাছে অধিকার রয়েছে সেই অপরাধীকে মারার, এবং সেই বিশ্বাস থেকে যখন আসলে আপনি মারতে যাচ্ছেন, তখনই কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে।